আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আমাদের এই জীবনের আসল মানেটা কি? আমরা যা জানি সেটা আসলেই সত্যি তো? এই যে এত বড় বড় প্রশ্ন, এগুলো নিয়ে ভাবাটাই কিন্তু দর্শনের শুরু। তো চলুন, আজ আমরা দর্শনের এই বিশাল দুনিয়াটা একটু ঘুরে আসি, আর এর সবচেয়ে জরুরি ব্যাপারগুলো খুব সহজ করে বোঝার চেষ্টা করি। দর্শনের পুরো গল্পটা কিন্তু এই একটা লাইনেই লুকিয়ে আছে। মানে ব্যাপারটা খুবই সহজ। আগে পেট চলবে, তারপর মাথা চলবে। আগে আমাদের বেঁচে থাকতে হবে, তারপরই তো আমরা মহাবিশ্ব নিয়ে অবাক হওয়ার সময় পাবো, তাই না? চলুন এবার আমরা সেই জার্নিটা একটু ট্রেস করি। কিভাবে মানুষ শুধু দুটো খাবার জোগাড়ের চিন্তা থেকে বেরিয়ে এসে মহাবিশ্বের সবচেয়ে বড় প্রশ্নগুলো করার সাহস পেল। এটা কিন্তু এক কথায় অবিশ্বাস্য একটা লাফ ছিল। ভাবুন তো একবার, মানব ইতিহাসের প্রায় পুরোটাই কিন্তু কেটে গেছে দর্শন ছাড়া। কারণটা খুব সিম্পল। আমাদের পূর্বপুরুষরা সারাদিন শুধু একটাই চিন্তা করতেন, পরের বেলার খাবারটা জুটবে কিভাবে। তখন এসব বড় প্রশ্ন ভাবার সময় কই? আর ঠিক তখনই একটা গেম চেঞ্জার চলে আসে, ভাষা। এই যে আমরা একে অপরের সাথে জটিল ভাবনা শেয়ার করতে পারি, ভবিষ্যতের কথা কল্পনা করতে পারি, বা সহজ একটা প্রশ্ন কেন করতে পারি, এই সব কিছুর মূলে কিন্তু রয়েছে ভাষা। এটা যেন আমাদের ব্রেনের জন্য একটা নতুন অপারেটিং সিস্টেমের মতো ছিল। তো যেই না মানুষের হাতে একটু সময় এলো আর চিন্তা করার জন্য ভাষা নামের একটা টুল চলে এলো, অমনি মাথায় হাজারো প্রশ্ন ভিড় করতে শুরু করলো। আর সে সব প্রশ্নকে গুছিয়ে নেওয়ার জন্যই তৈরি হলো দর্শনের একটা মানচিত্র, মানে এর বিভিন্ন শাখা। চলুন দর্শনের এই ম্যাপটার মূল তিনটে রাস্তা দেখে নেওয়া যাক। এই তিনটে শাখায় কিন্তু পুরো দার্শনিক আলোচনার ভিত্তি তৈরি করে দিয়েছে। প্রথম রাস্তাটার নাম হল অধিবিদ্যা বা মেটাফিজিক্স। এটা দর্শনের সেই শাখা যেটা সবচেয়ে মৌলিক আর সবচেয়ে বড় প্রশ্নটা করে। মানে এই যে আমাদের চারপাশে যা কিছু দেখছি, চেয়ার, টেবিল, এমনকি এই মহাবিশ্ব, এটাই কি সব, নাকি এর আড়ালেও আরও গভীর কোনো বাস্তবতা লুকিয়ে আছে? অস্তিত্ব বা চেতনার আসল মানেটা কি? এই সব কিছুই মেটাফিজিক্সের প্রশ্ন। আচ্ছা, পরের শাখাটাও আরও মজার। এর নাম জ্ঞানতত্ত্ব বা এপিস্টেমোলজি। এটা সরাসরি জ্ঞানের ধারণাটাকেই প্রশ্নবিদ্ধ করে। মানে আমরা যা কিছু দেখি বা শুনি সেটাকে কতটা বিশ্বাস করা যায়, আমরা যেটাকে জ্ঞান বলছি সেটার ভিত্তিটা আসলে কতটা শক্ত। জ্ঞানতত্ত্ব আমাদের শেখায় নিজের জ্ঞান নিয়েই প্রশ্ন করতে। আর সব শেষে আসছে নীতিশাস্ত্র বা এথিক্স। এটা কিন্তু আমাদের রোজকার জীবনের সাথে সবচেয়ে বেশি জড়িত। কোনটা ঠিক আর কোনটা ভুল? একটা ভালো জীবন কাটানোর মানে কি? একটা সুন্দর সমাজ কেমন হওয়া উচিত? এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে এথিক্স। আমাদের সব নৈতিক সিদ্ধান্তের পিছনে কিন্তু এই শাখারই অবদান রয়েছে। আমাদের হাতে এখন দর্শনের একটা বেসিক ম্যাপ আছে। আর এই ম্যাপটা ধরে এগোলে আমরা দেখব যে দর্শন আসলে হাজার হাজার বছর ধরে চলা একটা লম্বা কথোপকথন, যেখানে এক প্রজন্মের চিন্তাভাবনা পরের প্রজন্মকে রাস্তা দেখিয়েছে। আর এই কনভারসেশনটা শুরুই হয়েছিল একটা বিপ্লবের মধ্যে দিয়ে। প্রথমবারের মতো কিছু মানুষ দেবতাদের গল্প বা পুরানো ঐতিহ্যের বদলে যুক্তি আর পর্যবেক্ষণ দিয়ে পৃথিবীকে বোঝার চেষ্টা শুরু করেন। আর ঠিক ওই মুহূর্তেই কিন্তু দর্শনের আসল জন্ম হয়। আর এই ফিল্ডে দুজন হেভিওয়েট প্লেয়ার ছিলেন, প্লেটো আর তারই ছাত্র অ্যারিস্টটল। তাদের মধ্যে একটা ডিবেট শুরু হয়েছিল যা আজও চলছে। প্লেটো বলতেন আসল সত্যি বা বাস্তবতা এই পৃথিবীতে নেই, সেটা আছে এক আদর্শ জগতে যা শুধু ভাবনা দিয়েই ছোঁয়া যায়। আর অ্যারিস্টটল বলতেন আরে না, বাস্তবতাকে খুঁজতে দূরে কোথাও যেতে হবে না, ওটা আমাদের চারপাশের জিনিসপত্রের মধ্যেই আছে। ভাবা যায় গুরু আর শিষ্যের মধ্যে এই একটা ছোট্ট মতপার্থক্য যে সত্য কোথায় আছে, বাইরে নাকি ভেতরে, পরবর্তী ২০০০ বছরের বিজ্ঞান, ধর্ম আর শিল্পকলাকে দুটো আলাদা পথে চালিত করেছে। তো মনে প্রশ্ন আসতেই পারে যে এই সব হাজার হাজার বছর পুরনো প্রশ্ন নিয়ে আমরা আজকের এই ফাস্ট ফরওয়ার্ড দুনিয়ায় কেন মাথা ঘামাবো? কারণটা হলো দর্শন কিন্তু শুধু পুরনো দিনের ধুলো পড়া বইয়ের মধ্যে আটকে নেই। এর চিন্তাভাবনা করার পদ্ধতিটাই আজকের আধুনিক বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো বিষয়েরও মূল ভিত্তি তৈরি করে দিয়েছে।
মানে আমরা যখনই ভোট দিতে যাই বা কোনো আইন নিয়ে আলোচনা করি, আমরা আসলে অজান্তেই ন্যায়বিচার আর অধিকারের মতো দার্শনিক ধারণাগুলো ব্যবহার করি। আমাদের পুরো সমাজটাই কিন্তু এই দার্শনিক কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে। শেষ পর্যন্ত আসল কথাটা হল, দর্শনের সবচেয়ে বড় উপহার কোনো নির্দিষ্ট উত্তর নয়, বরং এর আসল মূল্য হল এটা আমাদের শেখায় যে কিভাবে আরও ভালো, আরও গভীর প্রশ্ন করতে হয়। আর আজকের দিনে দাঁড়িয়ে টেকনোলজি যত এগোচ্ছে, এই পুরনো প্রশ্নগুলোই নতুন করে আমাদের সামনে আসছে। একটা এআই যদি মানুষের মতো ভাবতে পারে, তার কি চেতনা আছে? এই সব প্রশ্ন আমাদের ভবিষ্যৎকে নতুন করে ভাবতে বাধ্য করছে। আর এখানেই দর্শনের প্রাসঙ্গিকতা হয়তো আগের চেয়েও অনেক বেশি।